যখন ওয়েট লিফটিং পারপাসে আসলাম তখন জীবনের প্রথম যখন আমি ওয়েট লিফটিংয়ের বেসিক শিখলাম তখন আমার কাছে মনে হয়েছে এই খেলাটা একটা আজেরা খেলা। ভারোত্তোলন বলতে একটা ডিসিপ্লিন আছে, সেটা অনেকেই জানতো না। আমার জানার সাথে আমি তো অনেকরে বুঝায় বলছি যে দুই পাশে চাক্কা থাকে সেটা উঠাই, অনেকেই জানতো না। 2016 সালের পরে সেই ধারণাটা সবার ভেঙে গেছে। এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, অনেকের হয়তো ভালো লাগবে না। আমরা এমনও আছে এক ড্রেস পরে অনেকবার বিয়ে খেয়েছি। একটা ঈদে থান কাপড় কিনে বাবা জামা বানিয়ে দিয়েছেন, আমার বাবার অ্যাবিলিটি ছিলেন না। আমার ভাইকে আমি দেখেছি, সে আমার ভাই এবং আমার বোন একটা জুতা নিয়ে স্কুলে যেতেন, ও পরে আসলে ও যেত, ও পরে আসলে ও যেত। সত্যি এটা ট্রু। আজকের গল্পটা একটু আলাদা। আজ কথা বলবো এমন একজনের সাথে যিনি শুধু ভার উত্তোলন করেননি, বদলে ফেলেছেন নারী সম্পর্কে সমাজের অসংখ্য ভুল ধারণা। খিলগাঁওয়ের একটা সাধারণ বাসা থেকে একেবারে আন্তর্জাতিক স্টেজ। এই যাত্রাটা কিন্তু এত সহজ ছিল না। তিনি নিজেই যেন নিজের অনুপ্রেরণা। তার জীবনের এই গল্পে আছে কান্না, শ্রম, লড়াই আর অসম্ভব আত্মবিশ্বাস। দ্য ডেইলি স্টার এমজিআই আনবাউন্ড হিরোজের আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আনবাউন্ড হিরোজের এই পডকাস্টে আমরা কথা বলি এমন সব মানুষদের সাথে যারা তাদের কাজের মাধ্যমে সমাজে হয়ে উঠেছেন এক একটি অনুপ্রেরণা। তারই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বর্ণ পদকজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। মাবিয়া আক্তার সীমান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। জি, আপনার নাম হচ্ছে মাবিয়া আক্তার সীমান্ত, কিন্তু আপনার কাজের তো কোনো সীমানা দেখছি না। আপনার কাজ সমস্ত সীমানা ছাড়িয়ে চলে গেছে। এটা ভীষণ অনুপ্রেরণার, আনন্দের। তো সেখান থেকে আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 2016 সালে এসএ গেমসে আপনি যখন প্রথম স্বর্ণপদকটা জেতেন, সেসব আপনি কেঁদে ফেলেছিলেন। তো কাঁদাটাই স্বাভাবিক, সেটা ভীষণ একটা আনন্দের অনুভূতি। কিন্তু খিলগাঁওয়ের ওই যে কানামাছি খেলা, লুকোচুরি খেলা, যে ছোট্ট মেয়েটা মাবিয়া, তার এই যে আন্তর্জাতিক স্টেজে স্বর্ণপদক জয়, এতদূর যে আসবে, এটাকে আপনি ভাবতে পেরেছিলেন? ভাবা যদি বলেন যে আমার বর্তমান প্রেজেন্ট যে লাইফ, এটা আমি কখনো স্বপ্নও দেখিনি। একটা অজানা, অচেনা এবং না ভাবার একটা যদি জীবন বলেন, সেটা হচ্ছিল আমার বর্তমান লাইফ। ছোটোবেলায় এখানে ওইখানে খেলাধুলা করা, সবসময় মারামারি, চিৎকার চেঁচামেচি, এ তো ন্যাচারালি সব বাচ্চাদের থাকে, সেটা আমারও ছিল। যেহেতু পড়াশোনার দিক থেকে আমি প্রচণ্ড পিছপা ছিলাম, আমার কাছে ওইটা কখনোই ভালো লাগতো না। তো তখন একদিন মা খুব মারধর করেছে, যেটা হয় সমাজে, মাদের একটা টেনশন থাকে। এখন হয়তো আমার গায়ের টোনটা একটু একটু শ্যামলা বরণ, কিন্তু তখন আমি একটু কালো ছিলাম, যেহেতু রাস্তায় রাস্তায় ঘুরতাম, কালো ছিলাম। ওই একদিনও খুব মারামারি করলো আম্মু, যে হচ্ছে হলো বিয়ে দিতে পারবো না, এমনি কালো, তুই পড়াশোনা করিস না, কি হবে। ঠিক যখন আম্মু আমাকে মারলো, তার 1-1.5 ঘন্টা পরে মামা আসছেন। ওই এসেই বললো যে ওকে মারতেছিস কেন? তা বললো যে পড়াশোনা করে না, ও কালো, ওকে তো বিয়ে দিতে পারবো না, ও কিভাবে কি করে খাবে। তখন মামা বললেন যে হচ্ছে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ওরে একটু রেডি করিয়ে দিস, ওকে এক জায়গায় নিয়ে যাব। এরপর থেকেই আমার জীবন পরিবর্তন। মানে এই জায়গাটাতে একটা অদ্ভুত গল্প আছে বোধহয়, যে আপনার মামা বোধহয় বলেছিলেন পরের দিন যে চলো বেড়াতে যাই, তাই না? কিন্তু উনি নিয়ে গিয়েছিলেন কি বেড়াতে নাকি? না, মামা রেডি করতে বলেছিলেন, তারপরের দিন আমি রেডি হয়েছিলাম, মামা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এরকম একটা ইনডোর একটা রুম, একটা হল রুম, ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে দেখতেছি ওইখানে এরকম বড় বড় চাকা একটা ইয়ের মধ্যে লাগানো, এক একজন উঠাচ্ছে, চিৎকার চেঁচামেচি, প্রচণ্ড সাউন্ড। এক কর্নারে যে আমি দাঁড়িয়ে আছি, তাও মামার সঙ্গে এক কর্নারে, মানে এত প্রচণ্ড সাউন্ড, আমি এরকম সাউন্ড এর আগে কোনোদিন শুনিনি এবং আমি এরকম কিছু দেখিও নি। তো তখন দেখলাম বিভিন্ন মানে গেঞ্জি, টি শার্ট এসব পরা টরা মেয়েদের, ছেলেদেরকে
কি মোটা, মানে আমাদের আইকন যদি বলেন তখনকার মোল্লা সাবিরা সুলতানা, ফাহিমা আক্তার ময়না, ফিরোজ আহমেদ, বিদ্যুৎ কুমার রায়, হামিদুল ইসলাম, এরা তখন খুবই স্টার প্লেয়ার। তো তখন তাদের সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প চলছে, তখন তারা ট্রেনিং করছে। ওই মুহূর্তে আমি যাই এবং দেখি তাদের এত এত ওয়েট, এত মোটা তাজা এক একটা মানুষ, এবং ছোট ছোট মানুষের করতেছে। তখন যাওয়ার পর মামা আমাকে প্রথম একদিন ভিজিট করায়, দেখায় কেমন লাগে এই সেই। যেহেতু আমাদের এখান থেকে এই একই এলাকা থেকে আরো 2-1 জন গেছে, পরের দিন মামা বলে এদের সঙ্গে তুমি একটু আসবা। যাই হোক, আমি আবার এদের সঙ্গেও গেছি। না গেলে মামা, কিন্তু আমার মামা যতটা শান্ত দেখায় অ্যাকচুয়ালি উনি অতটা শান্ত না। তখন মনে করতাম মামা অনেক শান্ত। তো তখন এরকম বকাঝকা, থ্রেড, হুমকি, মারধরও মামা অনেক করেছে আমাকে, যে কেন আমি যাব না। তো ওই ভয়ে আমি ওদের সঙ্গে তারপরে গিয়েছি। মামার প্যাশন ছিল এটা? হ্যাঁ, মানে ভারোত্তোলন। না, আমার মামার প্যাশন ছিল বক্সিং। উনি আপনি যদি বলেন এখনো যে ওনার একটা লিমিটেড এজ হয়েছে উনি, এবং বাংলাদেশ আনসারের কোচ উনি, এখনো যদি ইয়াং জেনারেশনের কোনো প্লেয়ার তার সঙ্গে রিংয়ে নামে ফাইট করতে, সে উইন হবে। ওনার এত স্পিড এবং এত ডেডিকেশন ওনার বক্সিং এর প্রতি এখনো। তো উনি ওয়েট লিফটিং এ ইন্টারেস্টেড বিকজ হচ্ছে তার ক্লোজ ফ্রেন্ড জাতীয় ক্রীড়া পরিষদের কোচ। তো যেহেতু তার ফ্রেন্ড ফারুক আহমেদ সরকার ওয়েট লিফটিং এর কোচ এবং তার ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তো ওই থ্রুতে অ্যাকচুয়ালি আমার যাওয়া। তো তখন ওই ওয়েট লিফটিং এ যাওয়া, এমন 2-1 দিন দেখতে দেখতে একদিন মামা স্ট্রেট ফরওয়ার্ড বললো যে তোমাকে এটা করতে হবে। এটা করার পরে আমার অত ইন্টারেস্ট ছিল না, একদমই না, যে কি এটা করবে, সে বলতো আমার এলাকার মধ্যে গোল্লাছুট খেলাই ভালো, কিসের জন্য এগুলি করতে যাব। কিন্তু মামা অ্যাকচুয়ালি যে কথাগুলি আমাকে বলেছিলেন ওই মুহূর্তে, ওই কথাগুলি শোনার কারণেই হয়তো বা আমার আজকে এখানে মোটিভেশন টাইপের কথা, যে তুমি যে লাইফে আছো, দেখো আমিও তো একটা সাধারণ লাইফে ছিলাম, ওইখান থেকে আমি আমেরিকায় ছিলাম, জার্মানিতে ছিলাম, আমার এত অ্যাচিভ আছে আমার, আজকে দেখো আমি, তখন আমাদের থেকে তারা হিউজ একটা স্ট্যান্ডার্ড লেভেল লাইফ লিড করে, দেখো এই লাইফে তুমি আসতে পারো। ফাহিমা আক্তার ময়না তখন অ্যাওয়ার্ড পায়, তখন এই অ্যাওয়ার্ডগুলি আমাকে দেখাতো, দেখো এই যে বিদ্যুৎকে এক নামে চিনে, হামিদকে এক নামে চিনে, তোমাকেও এক সময় চিনবে। তো এক সময় মনে হলো যে আসলে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা। তখন আমার ঘরে যদি আমি বলি, মানুষ বলে যে অভাবে নাকি, যেটা কমন যে অ্যাডাল হওয়ার পরে শুনতে পেয়েছি, অভাবে নাকি ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়। কিন্তু ওই মুহূর্তে আমি দেখেছি ঘরে অভাব থাকলে অনেক বাচ্চার অনেক কিছুই বন্ধ হয়ে যায়। কারণ আমাদের এডুকেশনটা কিন্তু ঠিক আমাদের আর্থিক কারণেই অনেকের বন্ধ হয়েছিল। আমার বোনের হয়েছে, আমার হয়েছে, আমার বাবা ওই প্রোভাইডটা করতে পারেন নাই, যার জন্য হচ্ছিল আমাদের সবকিছু স্টপ ছিল, এবং একটা সোসাইটির লাইফ আমরা লিড করতে পারি নাই এই মুহূর্তে। কিছু রিলেটিভ, কিছু আত্মীয় স্বজন, দূর সম্পর্কের কাছের এবং পাড়া প্রতিবেশী, তাদের চোখটা আমাদের দিকে ছিল যে এদেরকে সমাজ অ্যাকচুয়ালি নেওয়া যায় না। তো এই জিনিসগুলি মামা আমাকে তখন বুঝিয়েছিলেন। আই থিঙ্ক উনি এই জিনিসটা বুঝতে পারতেন এবং উনি ওই জিনিসটা ফেস করেছিলেন। তো উনি আমাকে এই জিনিসটা বোঝানোর পরে আমার কাছে যেটা ওই সময়, তখন আমার বয়স 11 থেকে 11.5 সামথিং, 2010-এর কথা বলছি আমি। তো তখন আমার শুধু এটা মনে, এবং আমি প্রচন্ড ফুডি ছিলাম তখন, এবং অনেক স্বাস্থ্যবান ছিলাম না, যেহেতু ঘরে, হ্যাঁ মানে ঘরে ওরকম পর্যাপ্ত খাবার থাকতো না, খাবারের লোভে আমি ডেফিনেটলি ওয়েট লিফটিংটা করতাম। এবং তখন আমাকে ওইখানে একটা কলা দেওয়া হতো, আপনার দেখতাম যে 1 গ্লাস দুধ দেওয়া হতো। এই জিনিসগুলি আমাকে অ্যাকচুয়ালি, আমি কিন্তু প্যাশনের জন্য ওয়েট লিফটিং করি নাই। আচ্ছা আচ্ছা, আমি কোনোদিনই প্যাশনের জন্য ওয়েট লিফটিং করি। এখন আমার প্রয়োজন ছিল তাই আমি ওয়েট লিফটিং করেছি। যদি আমার বাবা, এবং আমার কোনো ভুল হয় না এই জীবনে ওয়েট লিফটিং করা, আমাকে ওয়েট লিফটিং এমন একটা স্ট্যাটাস দিয়েছে যেটা হয়তো বা আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই লেভেল থাকলেও আমি পেতাম না। আমার ওয়েট লিফটিং আমার জীবনের, আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এখন, যেই জিনিসটা করার পরে আমি আজকে মাবিয়া, আপনারা আমাকে সবাই চিনেন, এবং একটা সুন্দর সোশ্যাল লাইফ আমি পেয়েছি। ধরেন এটা তো আপনি তো শুধু ভারোত্তোলন করেননি, আপনি তো আপনার নিজের জীবনের যে ভার, পরিবারের ভার সব উঠিয়ে ফেলেছেন একসাথে। অ্যাকচুয়ালি এটা হ্যাঁ বলা যায়, কারণ ওই ওয়েট লিফটিং এর কারণেই আজকে আমার ফ্যামিলি, আমি, আমার সবকিছুই আজকে সুন্দরভাবে চলতেছে। আমি মনে করি যে হ্যাঁ, ওই সময় মামা যে কথাগুলি বলেছিলেন, এবং আমি না বললেই না,
আমার আমার ফেডারেশনের প্রেসিডেন্ট সাহেব মহিউদ্দিন আহমেদ স্যার এবং সারিয়া সুলতানা সূচি, ফারুক আহমেদ সরকার এবং আমার যেমন আমার সিনিয়র প্লেয়াররা এবং আমার সঙ্গের প্লেয়াররা, এরাও কিন্তু হচ্ছিল আমাকে মোটিভেট করেছেন। তারাও কিন্তু আমাকে লেগিংস দিয়েছেন, আমাকে গুছানোর চেষ্টা করেছেন। কাইন্ড অফ জেলেসি প্লেয়ারদের মধ্যে থাকেই, ওইটা এক সময় হয় এক সময় হয় না। তো ওনারাও কিন্তু আমাকে, আমি মনে করি যে আমার সিনিয়ররা যদি একটু কাইন্ড অফ জেলাসিও করে থাকে, আমি মনে করি যে তাদের দেখে কিন্তু আমি এখানে এসেছি, তাদের দেখেই আমি শিখেছি। আইডল তারা। হ্যাঁ, তো একটু জেলাসি থাকতেই পারে, সবাই ইনসিকিউর ফিল করে নিজের জায়গা নিয়ে। তো ও আসছে, ওকে আমার জায়গাটা নিয়ে নেবে কিনা, ইনসিকিউর ফিল সবার মেন্টালিটি অ্যাকচুয়ালি এমন না যে আসছে ওকে আমরা তৈরি করি। তারপর আমি বলবো যে তাদের দেখেই আমি আজকে ওয়েট লিফটিং করেছি। তারা যদি ওই সময় রিপ্রেজেন্ট না করতো, যে সময় স্পোর্টসের পরিচিতি তেমন ছিল না, তখন যদি ওনারা ওয়েট লিফটিংকে রিপ্রেজেন্ট এবং ধরে না রাখতো, তাহলে আমি আজকে মাবিয়া রিপ্রেজেন্ট করতেও পারতাম না। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো তারা যদি বলবো, আমি আমার কোচ, আমার সিনিয়র প্লেয়ার এবং আমার সময়ের প্লেয়াররা, তারা যদি হেল্প না করতেন এবং তারা যদি আমার সঙ্গে না থাকতেন, চ্যালেঞ্জেও যেতে পারতাম না এবং আমি আজকে এখানেও থাকতে পারতাম না। কিন্তু মানে বলছি, ধরেন ভারোত্তোলনটা যেহেতু আপনার একটা প্রয়োজন ছিল, যতটা না পছন্দ বা ভালোবাসা তার চেয়ে, তো আমার যেরকম ভার বইতে একদমই ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়, আমি ঝুলেও থাকতে পারি না, পড়ে যাই টুস করে। তো এই যে ভারোত্তোলনের মধ্যে একটা কঠিন বিষয়, এটাকে যে আপনার ভালো লাগা শুরু হলো, এইটা কিভাবে হলো? মানে না, ভালো লাগা বলতে গেলে ওই যে আমি বললাম যে আমাদের প্রেসিডেন্ট সাহেব যখন মানে ওনার নামটা না বললেই না, ওনার অনেক বড় একটা অবদান আমার লাইফে আছে। যেমন মহিউদ্দিন স্যার সবসময় প্লেয়ারের প্রায়োরিটি এবং হচ্ছিল যোগ্য পারফরমেন্সের প্রায়োরিটি করেন। উনি তখন একটা সিস্টেম চালু করে। প্রথম স্যার আমাকে দেখে বলেছিলেন, এই ওরে নিয়ে ওরে সরাসরি, ও তো শুকনা। আমি অনেক অনেক শুকনা ছিলাম, আমার বডি ওয়েট ছিল 38 কেজি যখন আমি ওয়েট লিফটিং স্টার্ট করি। তখন আমাকে দেখে বলছে, ও তো লোহার নিচে পড়ো, ও চ্যাপ্টা হয়ে যাবে, তো ও কি লোহা উঠাবে। তো বলার পরে তারপরও আমি করি। করার পরে আমাকে আমাদের একজন আনসারের কোচ মুজিবুর রহমান, উনি নিয়ে গিয়েছিলেন আমাদের প্রেসিডেন্ট স্যারের কাছে, মহিউদ্দিন স্যারের কাছে। তখন উনি এই কথাটা বলেন। তো তখন তারপর আমি আসি, আমি লিফটিং করি। তখন স্যার একটা সিস্টেম চালু করেন, যারা ক্যাম্পে আছে এবং যারা ট্রেনিংয়ে আসবে, ক্যাম্পের বাইরে যারা ট্রেনিংয়ে আসবে, ওরা 2টো ডিম এবং 1 গ্লাস দুধ খাবে এবং সে নিজের পার্সোনাল থেকে যাতায়াত গাড়ি ভাড়া দিবে। ওইটা ফেডারেশনের বাজেট থেকে দিবে না এবং ক্যাম্পের বাজেট থেকে দিবে না, উনি ওনার পকেট থেকে দিবে। যেহেতু উনি বংশগতভাবে প্রভাবশালী এবং ওনার অনেক সামর্থ্য আছে এবং সে আপনার হচ্ছে হলো এয়ারফোর্সের একজন অফিসার, তখন উনি রিটায়ার্ড পারসন ছিলেন। তো উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ স্যার, তখন সে 50 টাকা করে গাড়ি ভাড়া দিন। 2010-11 কথা বলছি, 50 টাকা মানে কিন্তু হিউজ। 10 টাকা 5 টাকা অটো ভাড়া শেয়ারিং এ যাওয়া যায়, তখন এই মতিঝিল থেকে খিলগা রেলগেট যাওয়া যায়। তো তখন আপনার 50 টাকা করে দিত। আমি ওইটার লোভে আমি ওয়েট লিফটিং করেছি। ভালোবাসাটা তৈরি হয় একসময় ওয়েট লিফটিং করতে গেলে, এবং আমার আগ্রহ ছিল সবার থেকে বেশি। ওই যে ভালো ট্রেনিং করতে পারলে, একটু প্রশংসা হলে যদি একটা কিছু বেশি দেয়, টেন্ডেন্সি এটা ছিল। তো তখন আমি করি এবং যখন দেখলাম আস্তে আস্তে জিনিসটা, এখান থেকে আস্তে আস্তে সিনিয়রদের গল্প শুনলাম যে তারা কোথায় ছিল, তাদের জার্নি কেমন ছিল, তাদের জার্নির পরে তারা কোথায় আসছে। তো ওই জার্নিটা আমাকে ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে, যদি আমি এখানে থাকি তাহলে হয়তো বা আমার পারিপার্শ্বিক চেঞ্জ হবে এবং আমি সোসাইটিতে একটা প্রেজেন্টেবল লাইফ লিড করতে পারবো এবং নিজেকে প্রেজেন্ট করতে পারবো, নিজেকে না, নিজের পরিবারকে প্রেজেন্ট করতে পারবো। মানে তার মানে আপনি এই যে ভারোত্তোলনটা করলেন, এই ভারোত্তোলনটা আসলে আপনার জীবনটাকে হালকা করে দিল, সহজ করে দিল অনেকটা। হ্যাঁ, এটা ভালো। কিন্তু সেটা তো একটা স্বপ্ন, একটা আশা সবারই থাকে, তার পিছনে আপনার অনেক চেষ্টাও ছিল। কিন্তু যখন প্রথম যেদিন ন্যাশনাল স্টেডিয়ামে ঢুকলেন, হ্যাঁ, এবং ভারোত্তোলন করার জন্য একদম গেমসে গেলেন, তখন ভেতরে কি হচ্ছিল বা কেমন লাগছিল সেই মুহূর্তে, বা কিভাবে ওভারকাম করলেন ওই সিচুয়েশন? না, প্রথমে যখন, না, আমি যে বললাম আমার কোচরা ছিলেন খুবই হেল্পফুল। একটা প্লেয়ারের স্টার হওয়ার পিছনে তার টিচার এবং বলেন, ট্রেইনার বলেন, তাদের অবদান অনেক বেশি থাকে। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রেও তাই ছিল। মানে ওনারা এত সহজ করে আমাকে বেসিক শিখিয়েছেন। মানে আমার জীবনের প্রথম কোচ ছিলেন সারিয়া সুলতানা সূচি। তো উনি আমাকে এত সহজ করে বেসিক শিখিয়েছেন, আমার কাছে এত টাফ মনে হয়নি। আমি আবার ওই যে একটা জিনিস ছিল,
আমি কোনো কিছু দেখে ওইটাকে টিভিতে অনেক সময় অনেক কিছু দেখে দেখে অনেক কিছু কপি করার চেষ্টা করতাম। আমি কোনো কার্টুন বা বলেন কোনো ড্রেসের ডিজাইন যদি হাতে করা হয় আমি ওটা কপি করতে পারি, অনেকক্ষণ দেখে দেখে জিনিসটা আমি সিমিলার করার চেষ্টা করতে পারি। তো ওই যে কোচ দেখাতেন, অঙ্গভঙ্গিটা দেখাতেন, ওইটা দেখে দেখে আমি করতাম। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি দেখেন, প্রথম যখন বেসিক শিখে আছি 2 দিন তো বিছানা থেকেই উঠতে পারি না শরীরের ব্যথায়, এটা তো আমি কোনোদিন করিই নেই, তাই এটা তো এটাই হবে। তো না, যখন জীবনের প্রথম আমাকে সর্বপ্রথম আমাকে দেয় পাইপ দিয়ে করতে দেয়, মানে কাঠের একটা লাঠি, ওইটা দিয়ে আমাকে ওয়েট লিফটিং করতে দেয়, শেখায়। তো শেখায় জাম্প, লাফ, এইসবে আমি সবসময় হাইয়েস্ট নাম্বার, কারণ হচ্ছিল আমি তো এর আগে রাস্তাঘাটে তো ছুটে বেড়াইছি, এটা আমার পক্ষে কমন বিষয়। লাফে, জামে, আপনার স্পিডে, দৌড়াদৌড়িতে আমি খুব মানে ফিট। যখন ওয়েট লিফটিং পারপাসে আসলাম তখন জীবনের প্রথম যখন আমি ওয়েট লিফটিং এর বেসিক শিখলাম, তখন আমার কাছে মনে হয়েছে এই খেলাটা একটা আজেরা খেলা, এই এত কষ্ট কেউ করে। শরীর তো কাঁপছিল, আমি তো ওরকম ভাবে গঠন ভাবে কখনোই বসি নাই। তো অনুভূতি যদি বলেন, আমি আমার ওই জীবনে যদি আমাকে বলেন ফিরে যেতে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ওই জীবনে একবার জীবনে যদি ফিরে যাওয়ার সুযোগ পেতাম ভালো হতো, অনেক কিছু আবার চেঞ্জ করে নতুন করে শিখতে পারতাম। ওই অনুভূতি আমি এখনো যদি কোনো ইয়েদের বলি, জুনিয়রদেরকে বলি, আমার কোচরা বলেন যে ওনাদের লাইফে, মানে শাহরিয়া সুলতানা সূচি আমার বলেন যে ওনার জীবনে যদি কোনো ট্যালেন্টেড অ্যাথলেট এসে থাকে, সেটা আমি এসেছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমি বলবো যে আমি আমার জীবনে ওয়েট লিফটিং এর সবচেয়ে বেস্ট কোচদের দ্বারাই ওয়েট লিফটিং শিখেছি, এটা আমারও একটা প্রাপ্তি। কিন্তু আপনি একবার বলেছিলেন যে আমরা যারা ভারোত্তোলন করি, ওয়েট লিফটার, আমরা আসলে খাঁচাবন্ধ প্রাণীর মতো, এই কথাটা কেন বলেছিলেন? আসলে দেখেন, এটা বলার একটা রিজন ছিল, আপনি ওয়েট লিফটিং শব্দটা মাবিয়ার আগে কেউ জানতেন? এটা কেউ কিন্তু জানতেন না। এবং ভারোত্তোলন বলতে একটা ডিসিপ্লিন আছে, সেটা অনেকেই জানতো না। আমার জানার সাথে আমি তো অনেকরে বুঝায় বলছি যে 2 পাশে চাক্কা থাকে সেটা উঠাই, অনেকেই জানতো না। 2016 সালের পরে সেই ধারণাটা সবার ভেঙে গেছে। কাউকে যদি বলতাম তাহলে বলতো, ও তোমরা অ্যাথলেটিক্স করো, ও বক্সিং করো, মানে ওয়েট লিফটিংটাকেই তারা চিনতো না, মানে ভারোত্তোলন বলতে কিছু আছে এটাই তারা জানে না। তাদের ডেফিনেশন দিতে হয় ওই যে লোহার 2 পাশে 2টা ইয়ে থাকে গোল গোল, সেই চাক্কি উঠাই। তো আমি বলার এটার কারণ হচ্ছে, দেখেন আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা, অনেক ফ্যাসিলিটি একটা সীমিত। বাংলাদেশের মতো একটা জায়গায় ওয়েট লিফটিং করা, এটা স্বপ্ন বলে বলা যায়, কারণ ওয়েট লিফটিং একটা এক্সপেন্সিভ এবং হলো ব্যয়বহুল গেম, এবং খুব যত্নশীল, প্লেয়ারদেরকে প্রচন্ড যত্ন করতে হয়। এটা কি নারীদের জন্য আরো কঠিন নাকি? নারীদের দেখেন, যেখানে আমরা একটা কোন একটা কাজে আমরা মেয়ে মানুষরা কি চিন্তা করি, যেমন আমার মাই কি চিন্তা করেছে, তার বাচ্চা কালো হয়েছে, বিয়ে দিতে পারবে না। আমার বোন একটু বড় হয়ে গেছে, আমার বাবা আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য বার্থ সার্টিফিকেট 2 বছর বাড়িয়ে করেছে। আমার আব্বু যাতে বয়স কম থাকে, বয়স বেশি থাকে, তাহলে বিয়ে দিতে পারবে। আপনি মানে কখনো তাদের বাচ্চাদের বয়স জন্ম নিবন্ধনে বাড়ায় আমি দেখি নাই। ও আচ্ছা, উল্টা করেছেন আমার আব্বা, জানি তার মেয়েকে বিয়ে দিতে পারেন। তো পড়াশোনা যতটুক করেছে 15 বছর পার হবে বিয়ে দিয়ে দিব, জিনিসটা এটাই টেন্ডেন্সি। তো এই ক্ষেত্রে যে আপনি যদি চিন্তা করেন যে ওয়েট লিফটিং এর মতো একটা খেলা মেয়েকে দিয়ে খেলাবেন, এখন হয়তো বা সিচুয়েশনটা আলাদা, 2010-11 আপনি কিভাবে চিন্তা করবেন এটা? হ্যাঁ, তো ওর জন্য আমি বলেছিলাম যে যেখানে সুযোগ সুবিধা নাই, যেখানে অপরিচিতি, যেখানে যত্ন নাই, সেখানে একটা খাঁচায় বন্দি করা জিনিসই ভালো। এবং আমাদের ওয়েট লিফটিং জিমনেশিয়ামটা যদি বলেন, এটা থেকে একটু বড়, এই যে হলে আমরা বসে আছি, এই হল থেকে একটু বড়। সেখানে শুধু তো ওঠানামা, মানে হ্যাঁ, এত কিছু দরকার নেই। কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইজ আমি অনেকগুলি গেম করেছি। আমার এই 16 বছরের এক্সপিরিয়েন্সে, আমার 16 বছর রানিং, আমি 16 বছর এক্সপিরিয়েন্সে আমি মনে করি যে সবচেয়ে নিম্ন জিমনেশিয়ামটাই আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমি বলা যায়। হ্যাঁ, এটা জিমনেশিয়াম অনেক ছোট। এবং আমরা ন্যাশনাল টিমের ক্যাম্প করি বিভিন্ন জায়গায়। একটা ন্যাশনাল টিমের ক্যাম্প মানে কি, ছেলে মেয়ে উভয়ই এক জায়গায় করা, সেটা কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে ভাগ করে দিতে হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা নিয়ম না, কারণ যে আমাদের জায়গা স্বল্পতার জন্য দেওয়া হয়েছিল, হলটা অনেক ছোট, বৃষ্টির দিনে হলে পানি জমে যায়,
তো এর জন্য হয়তো আমি কথাটা বলেছিলাম যে হয়তো একটা খাঁচায় বন্দি। হ্যাঁ, বাহ। এমনিতে আপনি নিজে বলেন যে আপনি আপনার ইন্সপিরেশন, আপনি নিজে আপনার ইন্সপিরেশন, এই কথাটা খুব পাওয়ারফুল। মানে এই কথাটা যদি কেউ বুঝে থাকে তাহলে বুঝবে যে কথাটার মধ্যে কি পরিমাণ শক্তি আছে, এবং এটাই বোধহয় সবচেয়ে ভালো পথ, না? তো এই যে এইটা বলেন, এই অবস্থায় যে আপনি পৌঁছলেন, নিজের ইন্সপিরেশন নিজে হলেন, এই চিন্তাটা আপনার ওই রকম একটা পরিবার থেকে এসে, ওই রকম বাবা মার ধ্যান ধারণা থেকে এসে কিভাবে আসলো, হলোটা কিভাবে? ওই যে আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আমার প্রয়োজন ছিল। আপনি আমাকে যদি এখন বলেন, একটা জিনিস বলি, আমার লাস্ট ইয়ারের ফেব্রুয়ারিতে আমার বিয়ে হয়েছে। তা আমি আমার হঠাৎ করে ডিসিশন নিয়েছি বিয়ের, মানে খুব যে ফার্স্ট যে অনেক দিন দিয়ে প্রি প্ল্যান না, মনে হয়েছে এখন বিয়ে করা জরুরি, ওকে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করি, এবং তার মতো একটা লাইফ পার্টনার আমি পেয়েছি, এটা আমার ভাগ্য। তো উনি আমার জন্য অনেক দিন অপেক্ষা করেছেন। তো মানে আচ্ছা ঠিক আছে বিয়ে করি। তা আমি আমার বিয়ের আমার গায়ে হলুদের, আমার 4 ফেব্রুয়ারি আমার গায়ে হলুদ হয়েছে। আমি সেই দিন আমি তার আগের দিন 3 ফেব্রুয়ারি বিকেলে ট্রেনিং করে এসেছি। তা আপনি ভাবতে পারেন যে এখন আমি ওয়েট লিফটিং ছাড়া কিছু ভাবতে পারি না। আমি একদিন যদি আমাকে বলেন, ফ্রাইডে তো অফ থাকে, আমি অনেক সময় ফ্রাইডেতেও অফ করি না। আমার ভালো লাগে না জিমনেশিয়ামে না গেলে এবং ট্রেনিং না করলে, এটা আমার এখন ভালো লাগে না। কিন্তু ওই সময় কিন্তু আমার ওয়েট লিফটিংটা প্রয়োজন ছিল, হ্যাঁ, যার জন্য কিন্তু আমার ওয়েট লিফটিংটা করা। এর জন্য আমি আমার ওয়েট লিফটিংয়ে ওই সময় করে এসে আজকের এই পজিশনে আসছি, এবং আমি কিন্তু অনেক কিছু নেগলেক্টেড হয়েছি, অনেক বিষয়ে। আমার জীবনে অনেক প্রাপ্তি ওয়েট লিফটিংয়ে, কিন্তু কিছু জিনিস যেটা আমাকে মূল্যায়ন করার দরকার ছিল অ্যাজ এ গভর্নমেন্ট, যেটাই আমার একটা আফসোস। যেমন আমি আমার লাইফে কোনোদিন একটা অলিম্পিক খেলতে পারিনি। আমার মতো একটা পারফর্মার ওয়েট লিফটিংয়ে যুগের পর যুগ যাবে কিন্তু আসবে না, এটা আমি মনে করি। কারণ আমি যে ওয়েটটা লিফট করেছি সেটা আমাদের ফেডারেশনের কোচ এবং কর্মকর্তা কেউ কোনদিন বিলিভ করে না একটা মেয়ে এত কিছু লিফট করবে। আমি একটা স্কলারশিপ পাই নাই অলিম্পিকের। এমন এমন প্লেয়াররা যেটা স্কলারশিপ পেয়েছে, তাদের আমার সামনে তারা কিছু না। এটা আমার ফেডারেশনের দেখা চোখেও এবং আমার দেখা চোখেও। তো এইগুলি দেখে দেখে কিন্তু আমি আসছি। তো আমার ফ্যামিলি কোনো দিন, মানে আমার পরিবার না, আমার রিলেটিভস, এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, অনেকের হয়তো ভালো লাগবে না, আমরা এমনও আছে এক ড্রেস পরে অনেকবার বিয়ে খেয়েছি। একটা ঈদে থান কাপড় কিনে বাবা জামা বানিয়ে দিয়েছেন, আমার বাবার অ্যাবিলিটি ছিলেন না। আমাদের কোনো ম্যাক্সিমাম রিলেটিভে আত্মীয় স্বজন, মানে কেমন দেখা যায় দাওয়াত না দিলে, না আসতে পারলে বাইচে যাই, জাস্ট দায় থাকা থেকে একটা দাওয়াত দেওয়া হতো। হ্যাঁ, দাওয়াত দেওয়া হতো, কিন্তু আমার বাবা ওই সময়ও দাওয়াত খেয়েছেন, কিন্তু কোনো বাকিতে না, সালামি দিয়ে খেয়েছেন। আমার নিজের যদি বলেন দাদু বাড়ির ফ্যামিলি, অনেকেই অনেক কিছু বলেছেন, আমার ব্লাড লাইন যারা তারাও বলেছেন। আত্মীয় স্বজন তো কোনদিন সমাজে পরিচয় দিতেও দ্বিধাবোধ করছে। আমি আমার বাবা মার কারণে আমার মাকে কোনোদিন তার আত্মীয় স্বজন অনেকেই, ম্যাক্সিমাম, যদি সবাই না ম্যাক্সিমাম, পরিচয় দিতে চান নাই যে তারা তার ফুবু, তারা তার বোন হয়, তারা তার রিলেটিভ, এটা আমার মাকে কোনোদিন দেন নাই। ম্যাক্সিমাম আত্মীয় স্বজন করতেন না, সবাই না, ম্যাক্সিমাম। আমার বাবা একটু, তখন আমার দাদু বাড়ির অ্যাবিলিটি ভালো ছিলেন ম্যাক্সিমাম চাচাদের, আমার বাবার ছিলেন না, কিন্তু তখন আমার বাবাকে ওরকম ভাবে নেগলেক্টেড করতেন। আমার কাছে এই জিনিসগুলি ভালো লাগতো না, এবং আমাদেরকে মানুষ তার ইউজ করার ড্রেস দিত, আমাদের রিলেটিভরা তাদের অ্যাবিলিটি ছিল নতুন দেওয়ার, কিন্তু দেন নাই। এই জিনিসগুলি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে নাই তখনই। এবং আমার বোন, আমি দেখেছি আমার বোন আমার জন্য তার জীবনে যতগুলি কম্প্রোমাইজ করেছেন, আমি যে বললাম আগে থেকেই আমি অনেক প্রচন্ড ফুডি এবং প্রচন্ড বিলাসিতা তখন থেকেই আমার পছন্দ। তো আমার বোন তখন আমাকে কম্প্রোমাইজ করে উনি করিয়েছেন। আমার ভাইকে আমি দেখেছি, আমার ভাই এবং আমার বোন একটা জুতা নিয়ে স্কুলে যেতেন, ও পরে আসলে ও যেত, ও পরে আসলে ও যেত। সত্যি? এটা ট্রু, এটা ট্রু।
এরকম খুব অসাধারণ সিনেমা আছে, ইরানি হ্যাঁ, সিনেমা, তা এখন Children of Heaven। এটা সিনেমা থেকে না, আমার ভাই আমার বোন এটা করেছেন। ওই যে প্লাস্টিকের পন্স গুলি না, ওটা তো কমন পড়া যায়, ওরা দুজন পড়তো। আমার বোনকে স্কুলের টিউশনের টিচার ভালো জামা পরে যেত না বিধায় তাকে পরান নাই, তাকে মারধরও করেছেন। এবং এইগুলি থেকেই আজকে আমি এখানে, যে আমি এখানে যেহেতু এসেছি, এখান থেকে আমি আমার লাইফ এমন এক জায়গায় নিব যেখানে সমাজে আমার দাম হবে, পরিচিতি আমার কোনো দরকার নাই, আমার লাগবে হচ্ছে হলো আমার আমার রিলেটিভ, আমার ফ্যামিলি, আমার সমাজে দাম, আর কিছুর দরকার নাই। বাহ। তো আপনার এই যে 7 ফেব্রুয়ারি 2016, জি, এটার পরে তো বলা যায় তাহলে আপনার এটা এক ধরনের নতুন করে একটা জন্ম নেয়া না? হ্যাঁ। আগের সেই মাবিয়া একটা সীমান্ত তো ছিল না। তো এই আগের সেই মাবিয়া, 16 আগের মাবিয়া আর এখনকার মাবিয়া, এই দুজনের মধ্যে পার্থক্যটা, সবচেয়ে বড় পার্থক্য কি কি আপনি টের পান? না, সীমান্তর জন্ম ছিল 2016 সালের আগে, মাবিয়ার ছিল না। মাবিয়ার জন্ম ছিল। হ্যাঁ। বাহ, এটা মাবিয়া আক্তারের জন্ম হয় 16 সালের 7 ফেব্রুয়ারির পরে, কিন্তু তার আগে হয় 15 সালের অক্টোবরে আমি একটা চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়ে আসি। তখন জাস্ট এমনি কিছু স্পোর্টস মিডিয়াগুলি আমাকে ছেড়ে, কিন্তু উল্লেখ্য জন্মটা আমার হয় 7 ফেব্রুয়ারি। তখনকার লাইফ আর এখনকার লাইফে যদি বলেন, আমরা ওই যে অনেক সময় গল্প শুনতাম না, যে স্যান্ডেলিনার গল্পই তো শুনছি, এক জুতা পরে সে রাজকুমারকে বিয়ে করে, এক জুতা একটা পরি আসে, তাকে ভালো একটা পরিবেশ দেয়, সে যে আসে রাজকুমার জুতা খুঁজে তাকে। সেম আমার লাইফটাও এমন। ওই দিন থেকে আমার জীবনে যে টার্নিং পয়েন্ট এসছে, আমি বলবো যে ওয়েট লিফটিং না থাকলে আমার জীবনে একটা ভালো পরিবেশের বাসা হতো না, এবং আমার বাবা মার সোসাইটিতে মূল্য থাকতো না, এবং আমার আজকের এই বর্তমান জীবন, ছোটোখাটো একটু চাকরি করি আমি, কিন্তু অলরেডি একটা গভর্নমেন্টে অ্যাজ এ সৈনিক হিসেবে চাকরি করি, বাংলাদেশ আনসারে আমি চাকরি করি। আমার 2016 সালের পরে আমাকে আনসার আমাকে অনেক, এটা আনসারের সবচেয়ে বড় অবদান, উনি 2012 সাল থেকে আমাকে কিন্তু অ্যাজ এ কন্ট্রাক্ট প্লেয়ার হিসেবে পেলেছে, পালার পরে 2016 সালে ওনারা আমাকে চাকরি দিয়েছে। তো ভ্যাকেন্সিটা কিন্তু ওনারা অনেক বড় রেখেছেন, আমার ফেডারেশন এবং আমার আনসার আমাকে অনেক বড় ভ্যাকেন্সি করেছে জীবনে। ওইখান থেকে এখানে আসার পিছনে যদি আমাকে বলেন, সবচেয়ে বড়, এখন আমি একটা নর্মাল লাইফ লিড করছি, আমার চাকরি আছে, আমার একটা সুন্দর একটা বাড়ি আছে, নিজের নামে একটা বাড়ি আছে, যেটা আমাকে গভর্নমেন্টই দিয়েছে। এবং যদি বলি, আমি আমার বাবা মা সুন্দর লাইফ লিড করছে, সমাজে আমার বাবা মার পরিচিতি আছে যেটা আগে ছিল না, এবং রাস্তা দিয়ে গেলেই আমার বাবাকে বলে মাবিয়ার বাবা। এবং আমার বোন তার নিজস্ব শখ, নিজস্ব চাহিদা নিজের মতো করতে পারছে, আমার ভাইয়ের ফ্যামিলি ভালোভাবে লাইফ লিড করছে। আমি বলবো যে এটা পুরো, আমি এখনো আমার কাছে মনে হয় যে আমি হয়তো স্বপ্ন দেখছি, কোনো না কোনো দিন এই স্বপ্ন ভাঙলে আমার ড্রিমটা, মানে আমি যে লাইফ লিড করছি এটা চলে যাবে। আমি নিজে এখনো বিলিভ করি না যে আমার এই লাইফটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট। বাহ। আপনার মানে এই যে অসাধারণ সব গল্প, অসাধারণ সব ঘটনা শুনছি, কিন্তু একটা সময় তো আপনি বলছিলেন যে আপনার গায়ের রং, পড়াশোনা, চেহারা, আপনার সক্ষমতা নিয়ে অনেক কথা আপনাকে শুনতে হয়েছে, এমনকি নিজের বাবা মার কাছ থেকে, আত্মীয় স্বজন, পরিবেশের যারা ছিল। তো সেই তারাই যখন এখন আবার আপনার একটা সফলতায় মিষ্টি নিয়ে আপনার কাছে আসে, বা আপনার এই সফলতা দেখে আশীর্বাদ করে আপনাকে, তো তখন কেমন লাগে আপনার? এটা আসলে কেমন লাগে, এইটাকে আমি মনে করি, এটাকে আমি এনজয় করি, বিকজ হচ্ছে আমি মনে করি যে আমি কিছু করতে পেরেছি। এবং কারো ধারণা ভেঙে দিয়ে তাকে উল্টা রাস্তায় আবার আনা, কিন্তু এটা খুব টাফ। আমি সবার ধারণা ভেঙেছি, এটা আমার কাছে ভালো লাগে। এবং যেটা আপনি বললেন, আসলে আমার মানে অ্যাকচুয়ালি কোথাও চলার জন্যে এডুকেশন জাস্ট একটা সার্টিফিকেট, চলার জন্য সোশ্যাল নেসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি কোথাও গেছেন, আমি ধরেন এই প্রোগ্রামে এসেছি, আপনি কি আমার এডুকেশন সার্টিফিকেট শো করতে বলেছেন? অবশ্যই বলেন নাই। আমার রাষ্ট্রীয় ভাষা বাংলা, আমি কিন্তু বলছি, যেখানে আমার প্রয়োজন ইংরেজি বলার আমি সঠিক ওটুক বলছি, কিন্তু আপনি এডুকেশন দিয়ে যদি কাউকে বিচার করেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা নর্মাল একটা আজাইরা একটা কথাবার্তা। আপনি এডুকেশন দিয়ে আপনি বিচার করতে পারেন। বাংলাদেশের আপনি পুরো বিশ্বে দেখেন, আপনি স্পোর্টসে যারা সবচেয়ে অ্যালিট প্লেয়ার, কয়জনের এডুকেশন আছে? এটা আমার প্রশ্ন। আপনি এডুকেশন দিয়ে কাউকে বিচার করতে পারবেন না। এবং গায়ের রং যদি বলেন,
তো গায়ের রং কি ম্যাটার করে? এখন তো ক্রিম আছে, কালো ফর্সা হয়, ফর্সাও কালো হয়। তো এটা গায়ের রং দিয়ে আপনি কাউকে বিচার করে কোনো জাস্টিস পাই দিতে পারবেন না। সাদা তাদের অনেকে তো ব্যর্থ হয়েছে। হ্যাঁ, আপনি তাদের জাস্টিস করতে পারবেন না। তো গায়ের রং শুধু এটা জাস্ট একটা কালার, আর এডুকেশন জাস্ট একটা সার্টিফিকেট, আর কিছুই না। এগুলি সোশ্যাল জীবনে এবং কোনো অর্জনের ক্ষেত্রে কোনো কাজে আসে না। এখন এটা আমাদের একটা রুলস এবং আইনে আছে, যার সবচেয়ে এডুকেশন ইস্যু করে কাকে কিভাবে নেগলেক্ট করা যায় এবং গায়ের রং দিয়ে কিভাবে কাকে দূরে রাখা যায়, এটা জাস্ট একটা সংখ্যা। আর আমার মার কথা যদি বলেন, ওই যে সে আশেপাশ থেকে যেটা শুনতেন, আর সবচেয়ে বড় কথা ছিল আমরা 2 বোন ছিলাম। আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিলেন না, তখনই যে বলতো মেয়ে বিয়ে দিতে পারবে না, মেয়ে বিয়েতে। অ্যাকচুয়ালি মা বাবার নলেজ এটাই থাকে, মেয়ে হয়েছে, বিয়ে দেওয়ার নলেজটা সবসময় আমাদের বেশি দেশের থাকে। সবচেয়ে বড় হ্যাঁ, সমস্যা এটা। এই জন্য অ্যাকচুয়ালি এই কথাবার্তা এখন সবাই বলে যে ঠিক আছে, এবং মিষ্টি নিয়ে আসে এবং ভালো প্রশংসা করে, তখন ভালো লাগে যে একসময় যারা পরিচয় দেয় নাই, একসময় যে এলাকায় আমি থাকতাম তারা রাস্তা দিয়ে যেতে গেলে অনেক ধরনের বাজে কথা বলতো, তারা এখন রিক্সা ঠিক করে দেয়, তারা অনেকে পরিচয় দেয় যে ও এরকম। ভালো লাগে, শুনতে ভালো লাগে। এই যে এত রেকর্ড, এত মেডেল, হ্যাঁ, এত কিছু, তারপরে আপনি বলছেন যে আপনার জীবনে এখনো তো আরো অনেক কিছু অ্যাচিভ করার আছে, চ্যালেঞ্জ দরকার, আপনার এখনো চ্যালেঞ্জ চাই। তো এখন আপনার সবচেয়ে বড় ফাইটটা কার সাথে আসলে? বাইরের কারোর সাথে না নিজের সাথেই নিজের? না, আমার ফাইট আমার নিজের সঙ্গে। আমার আমার যদি বলি যে নেক্সট জেনারেশন যে প্লেয়ারগুলি উদীয়মান এসছে এবং আমার জুনিয়ররা, তাদের পারফরমেন্স এখনো আমার অনেক পিছনে। এটা আসলে প্রাউড করার কিছু নেই, এটা কোনো না কোনোভাবে আমি মনে করি একটু ব্যর্থতা, যে আমার সঙ্গে লিড করার মতো কোনো প্লেয়ার নাই। এটা আমার নিজের ব্যর্থতা। আমার এত এত পারফরমেন্স না উঠালেও পারতাম, কারণ এখন অত কাছাকাছি কেউ আসতে পারে না। কিন্তু আমি এইটুকু বলবো যে অনেকে মনে করে যে মাবিয়া একটা মেয়ে হয়ে এত কিছু কিভাবে করে, হয়তো হয় না, অনেক নেগলেক্টেড কথা, মানে কথা থাকে, ওরা ওইসব মিনিং করে। কিন্তু আমি বুঝতে হবে যে আমি বাই বন বাস্তবতা থেকে পাওয়ার নিয়ে আসছি, কারণ আমি আমার লাইফ যেভাবে লিড করে আসছি এভাবে অনেকেই আসে নাই। আমি আমার চাকরি পেয়েছি অনেক পরে, এবং এখনকার ওয়েটলিফটাররা আসে 2টা ক্লাব গেম খেলে, সিলভার পাক আর হচ্ছিল ব্রোঞ্জ বা গোল্ড পাক। তাদের কিন্তু গভর্নমেন্ট, বাংলাদেশ আর্মি সবচেয়ে বেশি অবদান রাখছে ওয়েট লিফটিংয়ে। বাংলাদেশ আর্মি কিন্তু প্লেয়ারদেরকে চাকরি দিচ্ছে, এবং বিজিবি তো ইদানিং চাকরি হচ্ছে, বাংলাদেশ আনসার তাদেরকে কন্ট্রাক্টে নিচ্ছে। তো তাদের কিন্তু অপশন আছে, আমাদের তখন অত অপশন ছিল না। তো আমি আমার বাস্তবতা থেকে এবং আমার জীবন থেকে আমি পাওয়ার নিয়ে আসছি, আমার কোনো বাইরের পাওয়ার ইউজ করতে হয় না, আমি বাই বর্ন নিয়ে আসছি, কারণ আমি তো দারিদ্রতা দেখে আসছি, ওইখান থেকে আমি আমার পাওয়ার পাই। এখন আমার ফাইটটা আমার সঙ্গে, যে বাংলাদেশে একটা বই বা একটা শিটে মাবিয়া এমন এত কেজি লিফট করে গেছে, এটা উল্লেখ্য থাকবে, যে যেন এমন হয় যে ওয়েট লিফটিংয়ে অনেক যুগ, প্রায় 1 যুগ হোক এবং কয়েক বছর পরে যেন মাবিয়ার মতো একজন প্লেয়ার কেউ বানাতে পারে। মানে আমার চ্যালেঞ্জ আমার সঙ্গে। এটা তো খুব সুন্দর বলেছেন যে ধরেন আপনি এমন একটা স্ট্যান্ডার্ড, এমন একটা মাপ অলরেডি সেট করেছেন যেটা মেয়েদের ক্ষেত্রে কেউ ভাবে না, তাই না? তাহলে মেয়েরা তো এটা কেন, মেয়ে পুরুষ সহ সবাই বুঝতে পারছে যে, নারী পুরুষ সহ, যে আসলে এটা সম্ভব, অসম্ভব কিছু তো না, হয়তো অনেক দূরে, কিন্তু তার মানে যে সে অনেক পিছিয়ে আছে সেটুকু সে তো বুঝতে পারছে, তাই না? তাহলে এই যে একটু আগে যে বলছিলেন যে আমাদের যে নতুন অ্যাথলেট বা নতুন যে প্লেয়াররা আসছে, হ্যাঁ, আপনি তাদের জন্য তারা অনুপ্রেরণা, কিন্তু তারা এখন অনেক পিছিয়ে আপনার কাছ থেকে। তাদের আসলে কি করা উচিত, বা কিভাবে আপনি বাংলাদেশের ভবিষ্যৎটা কি দেখেন ওয়েট লিফটিং এ? না, আমি বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি দেখেন, বাংলাদেশের ওয়েট লিফটিংকে রিপ্রেজেন্ট, ফিউচারে রিপ্রেজেন্ট কারা করবে, তাদের পথ দেখানোর রাস্তাটা কিভাবে হবে, সেটার উপর ডিপেন্ড করবে নেক্সট জেনারেশন কত দূর যাবে। কিন্তু বর্তমান যদি আমি বলি, আমাদের ফেডারেশন প্রচণ্ড গুছানো এবং প্লেয়ারদের নিয়ে কাজ করার মেন্টালিটি আছে। তো তাদের কমতি যদি আমি বলি, আসলে কমতি কিছুই না। আপনারা যে মনে করবেন যে ওই যে আমি বললাম আমি বাস্তবতা থেকে শিখে এখানে এসেছি, ওই যে আমি বললাম এখন একটা জিনিসকে চাকরি পেয়ে গেলে হয় কি, আর আমার ফিউচার তো হয়ে গেছে, আর কি দরকার, থাক, এটা না করে যদি এটা করে কিছু হয়।
আমার যেমন ছিল যে আমি শীর্ষতায় পৌঁছাবো, এটা আমার 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 মস্তিষ্কে, এবং আমি তবজি গোনার মতো গুনতাম। তো এইটা এখনকার প্যাশনের, এই প্লেয়ারদের মধ্যে এখনকার এই প্যাশনটা নাই। দেখতে পারলাম। আচ্ছা হইতেছে, করতেছি, আচ্ছা, কিন্তু যাইতে হবে ওয়ান টাইম, মানে আমি যাব, আমি করব, দেন পরে আমি যা মন চাই তা করব, এটা আমার প্যাশন ছিল। এখনকার প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা নাই, এবং তাদের ওয়েট লিফটিং এর প্রতি ওই মন থেকে ভালোবাসাটা আমি ফিল করতে পারি না, যেটা আমার সিনিয়রদের মধ্যে ছিল, আমি দেখেছি আমার মধ্যে, আমাদের সমসাময়িক প্লেয়ারদের মধ্যে ছিল, ইদানিং জেনারেশনের মধ্যে। আপনি ভাবলেও অবাক হবেন, আমরা এখনো আমাদের সিনিয়রদের সঙ্গে ঝগড়া করি, যাই করি, তারা আসলে আমরা চেয়ারটা ছেড়ে দিই, বাট আমাদের জুনিয়রদের মধ্যে এই ম্যানারটা নাই। তো আপনি যদি আপনার নিজের থেকে আপনার সিনিয়রকে সম্মান না করেন, আপনি কিন্তু আপনি আপনার প্রফেশনকে অপমান করলেন। তো এই জিনিসগুলি, তাদের ট্রেনিংয়ে মনোযোগী না হওয়া, আসছি করছি, কোচ করাইছে করছি, এটা তার নিজেকে পেশা, মানে নিজের ভালোবেসে একটা যে আগ্রহ, সেটা আমাদের জুনিয়রদের মধ্যে একটু কম। কারণ যেহেতু ওদের চাকরি হয়ে যাচ্ছে, লাইফ সেটেল, একটা গভর্নমেন্ট চাকরি হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো কিছু থাকে না, যেটা থ্রুতে হোক, ডিউটি করবো, খাবো দাবো, শেষ। কিন্তু তাদেরকে ডেডিকেশন হইতে হবে অনেক, যে আমি তো আর ভাই অন্য কিছু না, আমি তো মানুষ, আমি পারলে কেন ওরা পারবে না? সেটাই, আমি তো পারছি, তা আমি মেয়ে, আমি মানুষ, আমি পারতেছি, তাহলে তুমিও মেয়ে, তুমিও মানুষ। এখন দেখা যাক তাদের এক্সপিরিয়েন্স জীবনে যে তারা করতে পারে কিনা, এটা তাদের উপরে। আপনি তো একজন দারুণ খেলোয়াড়, হ্যাঁ, একজন প্লেয়ার আপনি, আবার আপনি একজন নারী। তো বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা একটা বেশ অনেক সময় অনেক ধরনের সিচুয়েশনের জন্ম দেয়। আপনার কাছে এটা কেমন ভাবে আপনি ডিল করেছেন, একজন খেলোয়াড়, নারী খেলোয়াড়, বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই জায়গায় আপনার কি কোনো ওইরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? না, আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের স্পোর্টসটা, না এটা হয়তো নেগেটিভ কথা হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য আমি যদি বলি, ক্রিকেট আর ফুটবলই দরকার, অন্যান্য ডিসিপ্লিনগুলি না থাকাই ভালো আমার মনে হয়। কারণ আমরা এত ফেমাসি, আমরা দুইটা খেলাকে এত প্রায়োরিটি দিই, অ্যাজ এ দর্শকও বলেন, আমরা কিন্তু এই দুইটা খেলাকে অনেক এবং অ্যাজ এ যারা স্পন্সর করে তারাও কিন্তু এই দুই খেলার পিছনেই দৌড়ায়, আর বাদ বাকি খেলার মধ্যে তার ইন্টারেস্ট না। আবার স্পোর্টসে যারা, মানে আমাদের আসলে সীমিত, একটা তো সব জায়গায় সীমিত কিছু থাকে, কিন্তু আমাদের স্পোর্টস নিয়ে ভাবা, স্পোর্টসকে বড় লেগেন্সি দেওয়া এবং স্পোর্টসকে লিডারশিপ করা, এই জিনিসগুলি আমাদের বাংলাদেশে অনেক কম। আমাদের বাংলাদেশিদের মধ্যে যে কোনো কিছু নাই বিষয়টা তা না। আমরা আবার ইদানিং যেটা করছি, যেটা আমি ফেস করছি, বিদেশি প্লেয়ারদের পিছনে আমরা বেশি ঝুঁকতেছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনার এটা বুঝতে হবে যে আপনি নিজে কিন্তু এটাকে তৈরি করে নেন নাই। আপনার নিজের বাংলাদেশের একজন প্লেয়াররে কি কোনোদিন কোনো বিদেশি ন্যাশনাল টিমে খেলানোর জন্য হায়ার করেছে? আপনি কেন করছেন? তারা নিজেরা প্লেয়ার তৈরি করছে, আপনি তৈরি করা আনছেন, এবং আপনি আপনার দেশে যারা ভাত মাছ খায়, দিনের পর দিন মাঠে দৌড়ে ঘুরে ভিড়ে আসতেছে, আপনি তাদেরকে, আমি বলি যে আপনি তাদেরকে ইনসাল্ট করলেন, আপনি তাদেরকে মূল্যায়ন না করে, আপনি তাদেরকে নার্সিং না করে, আপনি একজন রেডিমেড প্লেয়ার নিয়ে চলে এসে খেলছেন। এই যে আপনার অ্যাওয়ার্ড, এই যে আপনার ট্রফি, এই যে আপনার এত কিছু পাচ্ছেন, এটা কি অ্যাকচুয়ালি আপনার অ্যাচিভ? এটা তো আপনি হায়ার করে এনে করেছেন। এটা আমার ডিসিপ্লিনে নাই, আমার ওয়েট লিফটিংয়ে কিসের বিদেশি, নিজেরটারেই তো নিজে ভালোভাবে প্রেজেন্ট করতে পারতেছি। ওই যে আমি বললাম, আমি ভাগ্য করে ওয়েট লিফটিংয়ের মতো একটা ডিসিপ্লিন খেলেছি, এটা আমার ভাগ্য। এবং আমাদের ওয়েট লিফটিং রিপ্রেজেন্ট করেন আমাদের যে প্রেসিডেন্ট সাহেব, উনি একজন প্রচণ্ড পরিমাণের ভালো মানুষ। না হলে উনিও পারতেন বিদেশি একজনকে বাংলাদেশি হয়ে খেলাইতে, বংশদ্রুত। এমন না যে বংশদ্রুত নাই, আছে কিন্তু। তাহলে বংশদ্রুত তুমি আইনে যে খেলাচ্ছ ভাই, তাহলে তারা যেই দেশে মানে থাকছেন, ওই দেশের ন্যাশনাল টিমে তারা কেন খেলছেন না? এটা তোমার পয়েন্ট অফ, এটা তোমার বুঝতে হবে কেন খেলছেন না। ওই দেশের ন্যাশনাল টিমে খেলতে পারলে, আমাকে যদি আপনি অপশন দেন যে তোমাকে আমি আমার ওয়েট লিফটিং তোমাকে চলো ইয়েতে করাই, ধরেন যে আমি থাকি হচ্ছে থাইল্যান্ডে, আমি থাকতেই পারি, আমার বাবা যাইতেই পারে, তো আমরা কিন্তু বংশগত হচ্ছিল আপনার ইয়েতে বাংলাদেশি। তখন আমি থাইল্যান্ডের একটা ওয়েট লিফটিং টিমে খেললাম, ওইখানে ট্রেনিং করলাম, ধরেন ট্রেনিং করলাম, আমি ওই দেশের ন্যাশনাল টিমের হয়ে কোনদিন খেলতে পারলাম না। আমার যখন মনে হইলো তখন আমি বাংলাদেশকে ব্যবহার করলাম, বিষয়টা কিন্তু তাই হইলো। এখন আমাকে যদি ওইখানকার ন্যাশনাল টিমের সুযোগ দিত, আমি কখনো আসতাম? আপনি কখনো আসতেন?
তো এই যে আপনারা তাহলে কি এটা আমাদের মূল্যায়ন করলেন? এটা আমাদের মূল্যায়ন করা? আমরা কিন্তু দিনের পর দিন গাধার মতো খেটে যাচ্ছি, তাহলে আপনি আমাদের কি মূল্যায়ন করলেন? প্রয়োজনে ব্যবহার করলেন, না প্রয়োজন হলে কাউকে হায়ার করে নিয়ে আসলেন। এই জিনিসগুলি আমরা স্পোর্টসে ফেস করি। এবং যদি বলেন যে মেয়ে মানুষ হিসেবে, আমি ওয়েট লিফটিংয়ে মেয়ে ছেলে জেন্ডার ভাগের কোনো ইয়েতে পড়ি নাই, কখনোই পড়ি নাই। এবং আমাদের কোনো প্লেয়াররা বলতে পারবে না যে এটা ওরা পড়েছে। আমাদের সবসময় যার পারফরমেন্স আছে সে প্রায়োরিটি পাবে, এটা সে মেয়ে হোক এবং ছেলে। এবং আমরা ম্যাক্সিমাম গেমসে আমি বলবো যে আমরা এমন হয়েছে 3টা মেয়ে গেছি, একটা ছেলে গেছে। এমন হয়েছে যে আমরা 4জন মেয়ে গেছি, কোনো ছেলেই যায় নাই। ছেলেদের তুলনায় আমাদের পারফরমেন্স ভালো, তাই আমাদেরকে মূল্যায়ন করা হয়েছে। কিন্তু অনেক জায়গায় দেখবেন মেয়েই নেয় না, পোলা নিয়ে ব্যস্ত থাকে, কোটা করে করে। কিন্তু আমাদের ফেডারেশনরা কোনো দিনই না। আমাদের মহিউদ্দিন স্যার সবসময় একটা চার্ট এবং একটা শিট এবং ট্রায়াল দিয়ে রাখে, যার পারফরমেন্স ইমপ্রুভ সে মেয়ে এবং ছেলে। মেয়ে যদি মারতে রে তুই পোলা তুই পারস নাই, কেলেগা তুই তোর চেয়ে বেশি শক্তি। এইভাবে আমাদের সিলেকশন হয়। আর এইগুলি আমরা ফেস করি বিভিন্ন জায়গায় এবং অনেক কিছুতে, কিন্তু আমার ফেডারেশন এটা কোনদিন আমরা ফেস করিনি। মানে আপনার কথা অসম্ভব অনুপ্রেরণাদায়ক। আমি নিজে খুব অনুপ্রাণিত হচ্ছি এবং খুব ভালো লাগছে এটা ভাবতে যে বাংলাদেশের মতন একটা দেশে বসে একজন নারী এভাবে কথা বলছে, এটা খুব শক্তিদায়ক। তো সেইখান থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশের, আমি শুধু ভারোত্তোলনকারী নারীর কথা বলছি না বা খেলোয়াড়দের কথা বলছি না, যে কোনো নারীর জন্য আপনার কথাগুলো কিন্তু খুব জরুরি। তো সেই জায়গা থেকে আপনি যদি বাংলাদেশের নারীদের নিয়ে বলতে চান যে তারা আসলে আপনার দর্শন, আপনার ভেতরের যে জীবনবোধ বা যে শক্তি, সেইটা কিভাবে অর্জন করতে পারে? আসলে দেখেন, এটা নিজের মেন্টালিটি, নিজের মস্তিষ্ক। আপনি আপনাকে কেউ ঘরে এনে কোনো কিছু করে দিয়ে যাবে না। আর সমাজে বের হইতে হলে 10টা কথা শুনতে হবে, আপনাকে 10 জায়গায় বাধা সৃষ্টি হইতে হবে। আর আমাদের দেশে এখনো পর্যন্ত মেয়েদেরকে একটু পিছনে রাখার মেন্টালিটি অনেক জায়গায় আছে। তো আপনি যদি চান, আপনি বের হন না বাবা, আপনি যেটা করতে চান ওই প্রফেশনে যাবেন। ওই প্রফেশনে আপনি যদি মনে করেন যে আমি এইখানে কিছু করব, আপনি ওখানে সময় দেন। আপনি ওখানে কেউ কিছু বললে ওইটা কানে দেওয়ার দরকার নেই। আপনি আপনার প্যাশনটা, আপনার কাজটা আপনি মনোযোগ দিয়ে করেন। যদি আপনি নিজের কাজটা করতে পারেন তাহলে দেখ সব পসিবল। জীবনে নিজের চাওয়াটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাধা আসবে, কেউ আপনাকে নিজের জায়গা ছেড়ে দিবে না। আপনার নিজের জায়গা নিজের করতে হবে এবং আপনাকে ওইখানে টিকে থাকতে হবে। ভাল লাগতেছে না, ধর যাবো না, আমাকে চায় না, না, এটা 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 যুদ্ধ করেই সব জায়গায় টিকে থাকতে হয়। এবং নিজের ট্যালেন্ট প্রমাণ করতে হলে নিজেকে খাটতে হয়, কেউ জায়গা তৈরি করে দেয় না। এটা নিজের মধ্যে একান্তই। বাহ, অসাধারণ। মানে আমার স্বপ্ন, আমাদের প্রত্যেকের স্বপ্ন, আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের প্রতিটি নারী আপনার মতো করে ভাববে, আপনার মতো করে এগিয়ে যাবে। এটা আমাদের খুব দরকার বাংলাদেশের জন্য এই মুহূর্তে। আমরা সেই আশা করি যে আমাদের দেশটা তেমন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিগিন জার্নি থেকে এই পর্যন্ত পুনরায় রিভাইজ করার জন্য। থ্যাংক ইউ। মাবিয়া আক্তারের মতো হার না মানা মানসিকতার মানুষেরা আমাদের বারবার বলেন, সীমানা বলে কিচ্ছু নেই। ঠিক যেখানে পথের শেষ মনে হয় সেখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় নতুন পথ। আর যারা সাহসী তারা এগিয়ে দেয় বাংলাদেশকে। আর আমাদেরকে বারবার বলে, সীমানা ভাঙলে তবেই এগিয়ে যাওয়া সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ডেইলি স্টারের সাথে থাকবেন।